দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমাদের দেশে জোট করে রাজনীতিতে ভোটের অংশ, এটি একটি খুব প্রচলিত বিষয়, এবং আমরা দেখেছি যে দুটি বড় জোট দীর্ঘ সময় বাংলাদেশের শাসন ব্যবস্থায় ছিল। একটি বিএনপি, জামায়াত ইসলামী সহ 4 দলীয় ঐক্যজোট, এবং আরেকটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট গেল 15 বছরের প্রথম 5 বছরে বেশ কার্যকর ছিল। এরপরে ধীরে ধীরে তাদের সেই জোট থাকলেও জোটের কার্যকারিতা কমতে থাকে, অন্যান্য ছোট দলগুলোর ক্ষমতা সেখানে ধীরে ধীরে কমে আসতে দেখা যায়। আর 4 দলীয় ঐক্যজোট 2001 সালে প্রথম বাংলাদেশের ক্ষমতায় আছে, এবং তারপরে এই জোটটি এগিয়ে নেওয়া হয়, এবং কিন্তু গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে যেটি দেখা যায় যে ধীরে ধীরে জামাত ইসলামী কিছুটা ক্ষমতা হারায়, তাদের রাজনৈতিক ক্ষমতা, এবং বিভিন্ন পারিপার্শ্বিকতায় এই 4 দলীয় ঐক্যজোটও অনেকটা কার্যকারিতা হারিয়েছে। আজকে একটি বিষয় আমরা দেখেছি যে দীর্ঘ সময় পরে ইসলামিক আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক, যেটি আমরা এর আগে খুব একটা দেখিনি যে ইসলামী আন্দোলনের সাথে বিএনপির যোগাযোগ রয়েছে। তবে রাজনীতিতে কখন কি হয় সেটি আসলে বলা যায় না, এবং রাজনীতিতে কোনো কিছু শেষ কথা নেই, এটিও বেশ প্রচলিত। আজকে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমাদের বিষয় জোটের রাজনীতি। আমাদের সঙ্গে আছেন গাজী আতাউর রহমান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় আসবো, তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো একটু দেখে আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ, উপাচার্যের সাথে অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত, সংঘর্ষের তদন্ত দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত, মন্তব্য আইন উপদেষ্টার। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি পরিহারের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দ্রুত নির্বাচন সহ 10 দফা দাবিতে একমত বিএনপি, ইসলামী আন্দোলন। মির্জা ফখরুল ও চরমোনাই পীরের বৈঠক। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে প্রায় 8,000-এর প্রাথমিকভাবে প্রবেশযোগ্য নির্বাচিত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যায় জড়িতরা শেখ হাসিনার কাছের লোক, সালমান এফ রহমানের অর্থায়ন দাবি রেজা কিবরিয়ার। আমরা গাজী আতাউর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে যাই, কারণ আপনি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আসছেন। আপনারা একটি মিটিং করেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে, এবং যতটুকু আমরা জানতে পারি যে ইসলামী আন্দোলনের সাথে এতটা কাছাকাছি মিটিং বিএনপির অদূর ভবিষ্যতে বা অদূর অতীতেও হয়নি, ভবিষ্যতে হয়তো বা আরও বাড়বে কিনা এটাই আমরা জানতে চাই। আপনাদের মিটিংয়ের মূল তাৎপর্য কি? আমরা 10 দফার কথা জেনেছি, যে নির্বাচন বিষয়ে আরও বেশ কিছু বিষয় আপনারা একমত হয়েছেন, সেই জায়গাটা কতটা এগিয়ে নেবেন এরপরে? ধন্যবাদ। আজকে বৈশাখী টিভির এই জিরো আওয়ারের অনুষ্ঠানে আজকের এই উপস্থাপক এবং বৈশাখী টিভির সকল কলাকৌশলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বৈশাখী টিভির আজকের অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক সম্মানিত রেজাউল করিমকে, ডক্টর রেজাউল করিম, জামাতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি। আজকে যে প্রসঙ্গটি এসেছে, ভোটের রাজনীতিতে জোট, এটা আমাদের দেশের বাস্তবতা। কারণ এখানে এককভাবে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, এটা আসলে যারা রাজনীতি নেতৃত্ব দিচ্ছে দলগুলো, তাদের কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই, এই জন্যই তো জোট করা হয়। অতীতে আমরা দেখেছি বহু জোট হয়েছে, এটা বাস্তবতা। আজকে যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিএনপি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু গিয়েছিলেন। আসলে আজকের সাক্ষাৎটা অনেকটাই সৌজন্যমূলক ছিল। তারপরেও যেহেতু একটি রাজনৈতিক দলের মহাসচিব আরেকটি রাজনৈতিক দলের অফিসে গেছেন এবং সর্বোচ্চ নেতার সাথে কথা বলেছেন, স্বাভাবিকভাবেই এখানে রাজনৈতিক প্রসঙ্গ চলে এসেছে। বর্তমান
যেই প্রসঙ্গগুলো দেশে চলমান বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আর আপনি যে কথা বলেছেন যে অতীতে আমাদের এইভাবে আসলে বৈঠক হয় নাই বাস্তব। তবে জুলাই আগস্টের আন্দোলনের আগে 2018 নির্বাচনের পর থেকেই 2018 নির্বাচনের পর থেকেই আমাদের একটা যোগাযোগ ছিল। আমাদের ইসলামী আন্দোলনের একটা লিয়াজো কমিটি ছিল এবং বিএনপির একটা লিয়াজো কমিটি ছিল, যে এই ফেসিবাদ বিরোধী বা আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্র বিরোধী আচরণ এবং বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্যে যে আন্দোলন। বরিশালের নির্বাচনের পরে আপনারা না না এর আগে থেকেই আলোচনা চলছিল। আমাদের দুই দল থেকেই আমাদের দুইটা লিয়াজো কমিটি ছিল, যদিও ওইটা প্রকাশ পায় নাই, তবে আমাদের আলোচনা ছিল। এবং আপনারা তো লক্ষ্য করবেন যে আমরা রাজপথে সবসময় আমরা হয়তো দেখা যাবে একযোগে আন্দোলন করি নাই, কিন্তু আমাদেরও সরকার বিরোধী সরকার পতনের আন্দোলনে আমরা ভূমিকা রেখেছিলাম এবং এক পর্যায়ে এসে আমরা সমান্তরাল গতিতে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, আন্দোলন করেছি, সেটা আমাদের প্রকাশ্যে ছিল না, এদের সাথে আমাদের যোগাযোগটা প্রকাশ্যে ছিল না, কিন্তু বিএনপির সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, ধারাবাহিকভাবে ছিল। তো পরবর্তীতে জুলাই যে বিপ্লবটা হলো, অভ্যুত্থানটা হলো, সেখানে তো আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের ব্যানার নিয়ে ছাত্রদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম এবং আমরা সেখানে আমাদের ব্যাপক একটা ভূমিকা ছিল। তো 5ই আগস্টের পরে যখন এই স্বৈরাচার পালিয়ে গেল, এই ইতিহাসের সব জঘন্যতম একটি স্বৈরাচার। এটা আসলে বিশ্বে এমন রেকর্ড কম যে এমন একটি দল, প্রাচীন দল, যেই দল দাবি করে যে দেশটা তারা সৃষ্টি করেছে, 71-এর মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, তারা এটা দাবি করে, সে এমন একটি দল তাদের প্রধান পালিয়ে গেছে দেশ ছেড়ে এবং তাদের সকল পার্লামেন্টের সকল মেম্বার, সকল মন্ত্রী সবাই দেশ ছেড়ে পালিয়েছে, অনেক আত্মগোপনে চলে গেছে এবং তাদের একেবারে ইউনিয়ন লেভেলের নেতা পর্যন্ত কেউই আর প্রকাশ্যে নেই। সবাই, কেউ হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, কেউ আত্মগোপনে চলে গেছে এবং কেউ নিজের দলের নামটা এখন উচ্চারণ করতে পারছে না, এমন একটা অবস্থা। এটা আসলে খুব বিরল পৃথিবীতে যে এইভাবে একটা দলের পতন হয়, এটা আসলে খুবই বিরল ঘটনা। তো যাই হোক, তো যখন এই পতন হলো, পতন পরবর্তীতে আমাদের নতুনভাবে আমরা চিন্তা করছি, আমরা ইসলামী দলগুলো কাছাকাছি আসার চেষ্টা করছি এবং জনমনে যেই প্রত্যাশা জেগে উঠেছে যে অতীতের যেই শাসন ব্যবস্থা ছিল, 71 পরবর্তী বিগত 53 বছরে বাংলাদেশ যেভাবে শাসন হয়েছে, এ থেকে মানুষ বেরিয়ে আসতে চায়, নতুন একটা প্রত্যাশা জেগেছে। তো সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা ইসলামী দলগুলো আরও কাছাকাছি আসার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামের মোহতারাম আমির, তিনি পীর সাহেব চরমনায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো আমার মনে হয় যে ইসলামী দলগুলো যখন কাছাকাছি আসার চেষ্টা করছে, সেই প্রেক্ষাপটেই মনে হয় বিএনপি মনে করছে যে তাদের যোগাযোগটা বাড়ানো প্রয়োজন। আমার মনে হয় যে এই জন্যে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব আজকে এসেছেন, আমরা কথা বলেছি। আমাদের যেহেতু আমরা স্বৈরাচার পতনে এবং ফেসিবাদী শক্তি বিরোধী আন্দোলনে আমরা পাশাপাশি ছিলাম, এই জন্যে আমাদের কিছু বোঝাপড়ার বিষয় ছিল যে এখন কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে আমাদের মধ্যে যখন মতপার্থক্য তৈরি হয়ে যায়, তা এখানে পরস্পর বিরোধী বক্তব্য কথাবার্তা এসে যায়, তখন এই যে ফেসিবাদ বিরোধী যেই আমাদের সেন্টিমেন্টটা ছিল, যে অপকর্ম করেছে আওয়ামী লীগ বিগত দিনে, এই কথাগুলো ধামাচাপা পড়ে যায়, তলে পড়ে যায়। তো এই জন্যে আসলে আমাদের মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার। আমাদের রাজনীতি আমরা করব, তাদের রাজনীতি তারা করবে, কিন্তু আমাদের কমন একটা জায়গায় এক হতে হবে যে আর যাতে ফেসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে এবং বিগত দিনের যে শাসন ব্যবস্থা, এটা যাতে ফিরে না আসে। প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এগুলো যাতে ফিরে না আসে, এই জন্য আমাদের মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন ছিল। বুঝতে পারলাম যে জাতীয় ঐক্যকেই আপনারা এগিয়ে নেওয়ার এক ধরনের সেটি বলতে চাচ্ছেন। জি, ডক্টর রেজাউল করিমের সাথে আমি সরাসরি একটি প্রশ্ন করি, সেটি হলো যে আপনাদের একদম আনুষ্ঠানিক জোটই রয়েছে, যেটি আমি বলছিলাম 4 দলীয় ঐক্য জোট,
এবং এই কারণে যেটি রাজনীতির একটি মূল বয়ান ছিল আওয়ামী লীগের, বিএনপি জামাত জোট, আপনারা চাপ অনুভব করছেন নাকি বিএনপি জোট সম্প্রসারণ করার, বা আপনারা কি বিএনপি জোটের সাথে কিছুটা অকার্যকর কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের আমাদের বৈশাখী টিভি 0 আওয়ারের আজকের এই দর্শক শ্রোতা মণ্ডলী যারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের বিজ্ঞ সঞ্চালক, এবং আমাদের সাথে আছেন আমাদের গাজী আতাউর রহমান, আমাদের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র ইসলামী আন্দোলনে। আমি সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে জোট, এটা কিন্তু কোনো নতুন বিষয় না। আমরা স্বাধীনতা পরবর্তীও আমরা বিভিন্ন জোট আমরা দেখেছি, 8 দল 15 দল বিভিন্ন জোট করেই কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম বাংলাদেশের মানুষ তাদের মত বহিঃপ্রকাশ করে তারা কিন্তু আন্দোলনগুলো সফল করেছে। আমরা যদি 52 ভাষা আন্দোলন দেখি, আমরা 71-এর মুক্তিযুদ্ধ দেখি, আমরা 90-এর আন্দোলন দেখি, এবং সর্বশেষ যেই আমাদের 24-এর যে আন্দোলন, এই আন্দোলনেও আমরা দেখছি যে মূলত দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে ফ্যাসিবাদ আর একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন। সেই জায়গায় এসেও আপনি অনেকটাই বলতে পারেন যে এটাও এক ধরনের একটা জোট, অর্থাৎ সবাই মিলে আন্দোলনটা সফল করেছে। এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে যেই জোটের আলোচনাটা আবার করে আসছে, আমাদের 4 দলীয় জোট ছিল, আমরা জোটের আন্দোলন করে কিন্তু সরকার পতন করে কিন্তু আপনার 4 দলীয় জোট সরকার গঠন করেছে 4 অ্যালায়েন্স গভর্নমেন্টের মাধ্যমে। সেখানে পরবর্তীতে এই জোট কিন্তু একটা প্রেক্ষাপটে হয়েছে, এবং এই জোট এখন আর কার্যকর না ওই অর্থে আপনি যদি বলতে চান। আর আমাদের বিগত দিনের যদি আপনি জোট ধরেন, তাহলে আপনি বলতে পারেন যে আমাদের একই ইস্যুকে সামনে রেখে আমরা একটা জোট সবাই ছিলাম। আমরা সকল বিরোধী পক্ষই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটা জোট আমাদের ছিল। সেখানে বিএনপি, আমরা, আমাদের ইসলামী আন্দোলন, খেলাফ মজলিস সবাই ছিল কিন্তু এখানে, এবং হেফাজত, সবাই তার জায়গা থেকে আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের টার্নিং পয়েন্ট একটাই ছিল, টার্গেট একটাই ছিল যে স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ। এখন এই ফ্যাসিবাদের পালিয়ে যাওয়ার পরে, অর্থাৎ শেখ হাসিনার পলায়নের পরের বর্তীতে যে বাংলাদেশ, এই বাংলাদেশে এখন এসে তো নতুন আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে এসে আজকে নতুন করে আলাপ আলোচনাটা শুরু হয়েছে, এবং বিভিন্ন জোট তারা কে কোন দিকে যাবে সেগুলোর আলোচনা। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের স্বাধীনতা উত্তর একটা বাংলাদেশ ছিল, আর পরবর্তীতে 53 বছরে মানুষ তার স্বাধীনতার যেই স্বাদ সেটি না পাওয়ার কারণেই কিন্তু 24 অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ যেটি আমার 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা বলতে পারি। এটা একক কৃতিত্ব আসলে কোনো দলেরই না। আমরা এটাকে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে শহীদ হচ্ছে আমাদের সবার, এবং এই আন্দোলনটা আমাদের সবার, কারণ এখানে কন্ট্রিবিউশন কিন্তু সবার ছিল। আলেম ওলামারা শহীদ হয়েছে, দল সাংবাদিকরা পর্যন্ত শহীদ হয়েছে, শিশু শহীদ হয়েছে, তারপরে এদেরকে কোথায় নেবেন? সুতরাং সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে ফ্যাসিবাদ বিরোধী একটি আন্দোলন, এবং তাদের উৎখাতের জন্য, তাদের মোকাবেলার জন্য এই আন্দোলনটা, এটাও একটা জোট ছিল আমি মনে করি। পরবর্তীতে এখন যেই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ, যদিও ফ্যাসিবাদ তার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, বিভিন্ন তরিকা নিয়ে, বিভিন্ন মুখোশ নিয়ে কিন্তু বিভিন্নভাবে আছে, প্রশাসনে আছে, কখনো আনসার লীগ, কখনো এইটা সেটা, আবার কখনো ছাত্রদের বিরুদ্ধে ঢুকে বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে, সেগুলো আমরা সবই দেখতেছি। কিন্তু এর পরবর্তীতে এখন যেই অবস্থাটা দাঁড়িয়েছে, এই জায়গায় এসে যেটি আজকে ইসলামী দলগুলোর আলাপ আলোচনার জায়গা, যেটি আমাদের গাজী আতাউর রহমান সাহেব বলেছেন, আসলে মানুষ কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী গোটা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি বলি, মানুষ কিন্তু শান্তির নামে কিন্তু অনেক কিছু দেখেছে, অর্থাৎ যে আমরা তোমাদেরকে শান্তি দেব, কিন্তু সেখানে খুন খারাপি, সেখানে মানবতা বিরোধী অপরাধ, মানবিকতা, এগুলো সব লুণ্ঠিত হয়েছে। তার সেই প্রেক্ষাপটটাই 15 বছর বাংলাদেশে এখানে খুন, গুম, ফাঁসি, নির্যাতন, দুর্নীতি, অপরাজনীতি সব হয়েছে। সুতরাং মানুষ কিন্তু এখন দেখতে চায় যে আসলে শান্তিটা কোথায়। এই শান্তির জায়গাটা আমরা কতটুকু মানে পারতেছি, তার থেকে বড় কথা হচ্ছে মানুষের একটা ন্যাশনাল একটা কনসেনসাস পিপলের আছে যে না, ধর্ম মানুষকে শান্তি দেয়, এখানে একটা নৈতিকতা আছে। সেই জায়গা থেকে
আমরা মনে করছি যে মানুষের সম্ভবত এখন ইসলামী দলগুলোর প্রতি একটা আকর্ষণ এদেশের মানুষ ফিল করতেছে। কারণ বিগত দিনে এখানে কিন্তু আমরা অনেকের শাসন দেখেছি, কিন্তু দুর্নীতি থেকে মানুষ মুক্তি পায়নি। এখানে সন্ত্রাস, খুন খারাপি, নারী নির্যাতন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে হয়েছে, কিন্তু এটা থেকে মুক্তি পাওয়ার জন্যে আসলে মানুষ মনে করছে, আপনি এখন যদি ধরেন, আমি বাংলাদেশে এখন মানুষ জালেমের কবর থেকে মুক্তি পেয়েছে বটে, কিন্তু চাঁদাবাজির হাত থেকে মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে না। মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পরিস্থিতির শিকার। তাহলে এই জায়গাগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে কোন দল শাসন করবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপের অনেস্টি, ইন্টিগ্রিটি লাগবে। পলিটিক্যাল লিডারশিপের তার একটা কমিটমেন্টের জায়গায় আসতে হবে। আমি আমার দল শাসন করবে, কিন্তু আমি এখন এটা দেখাতে হবে যে না, আমি আসলে অ্যাজ এ ম্যান হিসাবে আমার পার্সোনালিটি, আমার বিহেভিয়ার, আমার অন্যের সাথে যে আমার ডিলিংস, এগুলো কেমন। এই জায়গা থেকে আপনি যদি ধরেন, তাহলে বাংলাদেশে যে আজকে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোর আপনি মনে হয় খুব কম সংখ্যক দেখাতে পারবেন যে ইসলামী দলের নেতৃত্ব, তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি, লুণ্ঠন, টেন্ডারবাজি, নারী নির্যাতন, অর্থাৎ সমাজের যত ধরনের, সোসাইটিতে যত ধরনের এনার্কি আছে, অর্থাৎ যেগুলোর কারণে মানুষ সবচেয়ে মানে ইনকমফোর্ট একটা অবস্থায় আছে, আনরেস্ট সিচুয়েশনটা বেশি করে তৈরি হয়। এই জায়গা থেকে মানুষের আসলে প্রত্যাশার জায়গা হচ্ছে যে ইসলামিক দলগুলো, অর্থাৎ যারা এক কথায়, আমি ইসলামিক দল না বলে আমি বলবো যে ইসলামী ভ্যালুসটাকে, মোরাল ইস্যুটাকে, ইথিক্সটাকে যারা ওন করে, তাদেরকে সম্ভবত সবাই কাছাকাছি দেখতে চায়। আমার মনে হয় বাংলাদেশের এই স্বাধীনতা উত্তর, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী, আমি এখানে একটু ছোট্ট করে বলবো যে আমি যত শহীদের বাড়িতে গিয়েছি, আমরা তো দলের পক্ষ থেকে শহীদদেরকে 2 লক্ষ টাকা করে আমাদের আমির জামাত বলেছেন আমরা দিয়েছি। আমাদের আহতদের জন্য আমরা অনেক, প্রত্যেকের জন্য আমরা টাকা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে দেওয়ার জন্য। সেই জায়গায় আমি অধিকাংশ শহীদকে পেয়েছি যে তারা আমাদের এই সহযোগিতা থেকেও তাদের মনোভাবটা তারা প্রকাশ করেছে যে আমাদের সন্তানদের, আমাদের স্বামীর, আমাদের সবারই স্যাক্রিফাইসের জায়গাটা হচ্ছে আমরা একটা এইরকম বাংলাদেশ দেখতে চাই, যেটা বৈষম্যহীন, যেখানে মানুষ মানুষকে নির্যাতন করবে না, অপরাজনীতি হবে না, সন্ত্রাস হবে না, লুণ্ঠন হবে না। এই জায়গাটাকে যদি আমরা পূরণ করতে হয়, অর্থাৎ একটা বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে সম্ভবত এই জায়গায় ইসলামী দলগুলোর যে আজকের কাছাকাছি আসা, সেটা থেকেই মূলত আমরা একত্রিত হওয়ার জন্য যে প্রচেষ্টাটা, আমরা সেটাই আমাদের আমির জামাত ও মনিকেরা করেছে। একই ধরনের কথা বললেন, যেটি হলো যে আপনার ইসলামী দলগুলো একসাথে হওয়ার চেষ্টা করেন। তবে অতীতে আমরা দেখেছি ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, তাদের কিন্তু রাজনৈতিক সক্ষমতা ছিল না, এটা কিন্তু আমরা অতীতে দেখেছি। আবার আপনার মনে আছে নিশ্চয়ই যে ইসলামী ঐক্যজোট, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যখন নেতৃত্ব দিয়েছেন, তখনও কিন্তু জামাত ইসলামের সাথে দূরত্ব ছিল। জামাত ইসলামী সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দল হিসেবে তারা এক ধরনের মূল জায়গা থেকে তারা এগিয়েছেন। ঠিক আছে, আপনাদের দুজনের কথায় একটা বিষয় বোঝা যাচ্ছে যে ইসলামী দলগুলো এবং এখন তারা এগোচ্ছেন, কারণ আপনারা মনে করছেন যে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে এই ইসলামী মোরালিটির উপরে। সেই জায়গাতে আমি সুনির্দিষ্টভাবেই আতাউর রহমানকে জানতে চাই যে এইটার আসলে আপনারা কি এক্সাম্পল দেখছেন যে বাংলাদেশে আগামীতে ইসলামী দলগুলোই সামনে ক্ষমতায় যেতে পারে। এটার সাথে আরেকটু যোগ করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, জামায়াত ইসলামীর সঙ্গে মুক্তিযুদ্ধকালীন সময়ের কিছু বিষয় কিন্তু এখনও মানুষের মধ্যে কিছু প্রচারণা আছে, এবং সেই জায়গা থেকে জামাত ইসলামের এখন যারা নতুন নেতৃত্বে আছেন তাদের অনেকেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মানুষ, এবং তাদের সেই জায়গা থেকে এগিয়ে আসছে। ইসলামী ছাত্র শিবিরের বিষয়েও ঠিক এই মুহূর্তে তারা প্রকাশ্যে অনেক স্বতঃস্ফূর্ত রাজনীতি করছে। ইসলামী আন্দোলন এই জায়গাটিতে খুব একটি প্যারালাল স্থানে অবস্থান করছে মুক্তিযুদ্ধ প্রশ্নে। সেই জায়গাটিকে আপনারা এগিয়ে নেবেন কিভাবে? এখানে আপনার 2টা প্রসঙ্গ নিয়ে আসছেন যে আসলে সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে সামনে। আসলে আমরা তো জনগণ নিয়ে রাজনীতি করি, তো জনগণ কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে, এটা আমাদেরকে রিয়ালাইজ করতে হয়। তো মানুষ বিগত 53 বছরে 3টা রাজনৈতিক দলের শাসন দেখেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপি।
আওয়ামী লীগ বেশ অনেকবার 4বার 5বার শাসন ক্ষমতায় এসেছে, বিএনপিও 3বার 4বার শাসন ক্ষমতায় এসেছে এবং তারা দেশ শাসন করেছে। তো তারা কেমন শাসন দিতে পারে, তাদের সেই শাসন ব্যবস্থা, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, এগুলো মানুষ কিন্তু দেখেছে। বাংলাদেশের মানুষ একবার না দুইবার না কয়েক দফা দেখেছে। আসলে জাতীয় পার্টি তো এখন আসলে ওইভাবে স্বাধীন কোনো রাজনৈতিক দল না, এরা পরনির্ভরশীল। আমরা অতীতে দেখেছি তারা যে রাজনীতি করেছে, তারা আসলে অন্য রাজনৈতিক দলের উপর নির্ভর করে তারা রাজনীতি করেছে। স্বাধীনভাবে তারা আসলে রাজনীতি করে নাই এবং সেই অবস্থানও তাদের ছিল না। তো বাকি থাকে দুইটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি। তো আওয়ামী লীগ তো আসলে তাদের যেই অবস্থান আমরা দেখেছি বিগত 15 বছরে, এটা আসলে কোনো রাজনৈতিক দলের চরিত্রের মধ্যে পড়ে না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এভাবে মানুষ হত্যা করে, এভাবে মানুষের কণ্ঠরোধ করে এবং মৌলিক অধিকার সব কিছু কেড়ে নেয় এবং মানুষের ন্যূনতম ভোটাধিকারটা পর্যন্ত কেড়ে নেয়, এটা কোনো রাজনৈতিক দলের চরিত্রের মধ্যে এটা পড়ে না। এবং গণহত্যা করেছে, বিশেষ করে জুলাইতে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে এটা গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন করেছে। তা বাকি আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণের প্রত্যাশা হলো এখন যে যেহেতু এখানে বেশ কয়েকটা ইসলামী সংগঠন কাজ করছে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং মানুষের কাছে যাচ্ছে, এরা বারবার যাচ্ছে, প্রতি নির্বাচনে যাচ্ছে, একাধিক ইসলামী দল যাচ্ছে। এই জন্য মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে এবার আমরা ইসলামপন্থীদেরকে একটু দেখতে চাই। এটা আমাদের কাছে এই মেসেজটা আসছে, প্রতিনিয়ত আসছে। আরেকটা বিষয় হলো যে আপনি আরেকটা প্রশ্ন করছেন যে জামাত ইসলামের যেই বিষয়টা, স্বাধীনতা প্রশ্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, শুধু মুক্তিযুদ্ধের চেতনা, 47-এর চেতনাকেও ধারণ করে। এটাকে ভুলে গেলে আমাদের চলবে না। আমরা এই ভূখণ্ডটা পাইলাম কিন্তু 47-এ। আমাদের এই যে সীমান্ত, এই সীমান্তটা কিন্তু 47-এ আমরা পেয়েছি। তো এটাকে অনেকে ভুলে যেতে চায়। সেটিও বাংলাদেশের একটি স্বাধীনতা, বাস্তবতা। হ্যাঁ, অবশ্যই। অতএব 47-এর চেতনাটাকেও আমরা লালন করি, ধারণ করি এবং 71-এর চেতনাটাকে ধারণ করি। এবং জুলাই বিপ্লব 24-এর যে চেতনা, নতুন করে যে চেতনা, এটা কেন 71-এর সেই এখানে আমার সহ আলোচক বলেছেন যে কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মানুষের যে স্বপ্ন, যে লক্ষ্যে এই স্বাধীনতা সংগ্রামটা হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমাদের রাজনৈতিক দলগুলো তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণেই নতুন করে আবার এই ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন অভ্যুত্থান ঘটিয়েছে। তো এখন আপনার প্রশ্ন করতে পারেন জামাতে ইসলামী তো সেই 1971-এ তাদের রাজনৈতিক ভূমিকা ছিল, ভিন্ন ভূমিকা ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল। এখন জামাতে সেই নেতৃত্ব নেই। আরেকটা ব্যাপার হলো মানুষ এটা কীভাবে দেখছে, এটা আমাদেরকে নিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন আওয়ামী লীগের চেয়েও, আওয়ামী লীগ তো স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করে, আওয়ামী লীগের চেয়েও বরং এখন জামাত ইসলামীকে মানুষ অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। আরেকটা বিষয় আপনাকে বলবো যে মুক্তিযুদ্ধ বিরোধী কারা করেছে, রাজাকার কারা ছিল, এটা আমরাও একটা বলবো। এখন এই তালিকাটা প্রকাশ করা হোক। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটা তালিকা করা হয়েছিল। আমাদের গাজীপুরের এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাম্মেল সাহেব, তিনি একটা তালিকা করেছেন। আমি বলবো সেই তালিকাটা এখনও হয়তো মন্ত্রণালয়ে আছে, সেই তালিকাটা প্রকাশ করা হোক। সেই তালিকায় সম্ভবত 10,000-এর মতো রাজাকারের লিস্ট করা হয়েছে। সেখানে 85% হলো আওয়ামী লীগ, তারপরে সেখানে জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, জামাতে ইসলামও আছে। তাহলে মূলত ওই তালিকাটা প্রকাশ করলে বোঝা যাবে 71-এ রাজাকারি কারা করছে, প্রকৃতপক্ষে সেই পশ্চিমাদের পক্ষে কারা এখানে আসলে অপকর্ম করেছে, তাই না? অতএব এখন দায়টা যেহেতু রাজনৈতিকভাবে জামাতের সিদ্ধান্ত ছিল যে দেশ বিভক্তি না হোক, এটা তাদের সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হতেই পারে, এটা আমরা বলবো যে এটা তাদের সিদ্ধান্ত হয়তো সেই সময় সঠিক ছিল না। কিন্তু এখন রিয়েলিটি কি? এখন রিয়েলিটি হলো যে দীর্ঘদিন যাবৎ জামাত রাজনীতি করছে, পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব ছিল এবং এখনও পর্যন্ত বাংলাদেশের একটা বড় অংশ তাদেরকে সমর্থন করে। অতএব এই প্রশ্নটা এখন নিয়ে আসা অবান্তর। এটা আমরা যেটা মনে করি
অতএব এখানে আমাকে দেখতে হবে যে মানুষ কাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখে, এই দেশের জন্যে, মানুষের জন্য কারা নিরাপদ, এবং কারা মানুষের অধিকারের ব্যাপারে কারা কাজ করছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা দেখছি যে এখানে আমার সহ আলোচক আরও একটা বিষয় বলেছেন যে চাঁদাবাজি চলছে, বা এখন এই যে চাঁদাবাজির রাজনীতিটা, বিরতি থেকে এই চাঁদাবাজির রাজনীতিটা কেন হয় এটা পরে হয়তো আলোচনা সুযোগ পেলে আমরা ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ার ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি থেকে ফিরে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক যে আলোচনা চলছিল, জামাত ইসলামীর সেই মুক্তিযুদ্ধে রাজনৈতিক যে সিদ্ধান্ত এবং আগামীর এই জুলাই অভ্যুত্থানের পরে যে আগামীর রাজনীতি বাংলাদেশের, সেই বিষয়ে ইসলামী দলগুলো কি ভাবছে, সেই আলোচনায় ফিরব। দর্শক, ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ার আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে কমেন্ট করতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে তাও জানতে পারবেন আমাদের অতিথিদের কাছ থেকে। গাজী আতাউর রহমান যে বিষয়টি উল্লেখ করেছিল যে ইসলামী দলগুলো, এবং আপনিও বলেছেন রেজাউল করিম, ইসলামী দলগুলো এবং যে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছে বাংলাদেশে, জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের পরবর্তী যে সময়টা, এই সময়টাতে সেই পরিস্থিতি এসেছে এখন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যে পরিস্থিতি, সেটি ইসলামী দলগুলোর দিকে আছে, অনুকূলে। এই স্থান থেকে আপনারা আসলে জোট বলতে রাজনীতির যে আলোচনা সেটি এগোচ্ছে। এরপরও গাজী আতাউর রহমান যেটি শেষ বলছিলেন যে মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত ইসলামীর রাজনৈতিক সিদ্ধান্ত, এবং আরেকটি বিষয় অনেক বছর ধরে প্রচলিত রয়েছে, রিকনসিলিয়েশন কি জামাত ইসলামী ৭১-এর বিষয় করবে কিনা, সেই জায়গাতে আপনারা আগামী রাজনীতিতে কি এটির প্রভাব পড়বে কিনা? কারণ জামাত ইসলামীর মুক্তিযুদ্ধের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে রাজনীতিতে করেছে, এবং সেই জায়গাতে আওয়ামী লীগ একটি জনমত সৃষ্টি করতে পেরেই ছিল। সেই জনমতের জায়গায় আপনাদের কি করার আছে? ধন্যবাদ। আপনি সর্বশেষ যেটা বলেছেন আমি ওইটা দিয়ে শুরু করতে চাই। যে আওয়ামী লীগ বিগত দিনে যেই রাজনীতি করেছে, এই রাজনীতিতে ভুল ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, তাদের এই বিনা ভোটের দীর্ঘ লম্বা সারির এমপি মন্ত্রীদের আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার মধ্য দিয়ে, তাদের কোটি কোটি টাকা, ২৮ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার, ব্রিটেন থেকে টিউলিপের পদত্যাগের মধ্য দিয়ে, আমেরিকায় তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেয়ার রং পলিটিক্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এদেশের মানুষের যেই রাজনৈতিক যে ট্র্যাগের রাজনীতি, এটাও কিন্তু আপনি বলেন শেখ হাসিনার পতন কি দিয়ে হয়েছে। শেখ হাসিনা 15 বছর আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে মানবতা বিরোধী কার্যক্রমের কারণে, অপরাধের কারণে হত্যা করেছে, এখানে খুন খারাপি করেছে, আয়নাগর তৈরি করেছে, লুণ্ঠন করেছে, অপরাজনীতি করেছে, ভোটের অধিকার লুণ্ঠন করেছে, ভাতের অধিকার, সকল অধিকারগুলো, এবং সংবিধানকে তছনছ করে দিয়েছে। আজকের যে কেয়ারটেকার সরকার, এই কেয়ারটেকার সরকারের কিন্তু জামাত ইসলামীর অধ্যাপক গোলাম আযম কিন্তু এর ফর্মুলা দিয়েছে, এবং এই কেয়ারটেকার সরকারের আন্দোলনে আওয়ামী লীগ কিন্তু আমাদের সাথে আন্দোলন করেছে, এবং তৎকালীন সময় বিএনপির বিরোধিতা করেছিল। তারা আমাদের সাথে আন্দোলন করে ক্ষমতায় গিয়ে তারা সেটাকে বাতিল করে দিয়েছে। পরবর্তীতে আমরা এখন সেটা নিয়ে সবাই আবার ঐক্যমত হয়ে আদালত থেকে সেটিও ফিরে এসেছে। আমি যেটা বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনার পতন কি দিয়ে হয়েছে। সেই 15 বছর যেই রাজাকার বলেছে, ছাত্ররা কিন্তু সেইটাকেই ওন করে কিন্তু তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তুমি কে আমি কে রাজাকার। তো সুতরাং এর মানে হলো আসলে দেশদ্রোহী, রাজাকার, তারপরে আপনি যত অপরাধী, রাজাকার একটা অপরাধী শব্দ, হোয়াটএভার, এই সকল অপরাধের সাথে কিন্তু আওয়ামী লীগে জড়িত। আপনি যদি বলেন যে বিদেশের যারা টাকা পাচার করে, এরা সবচেয়ে বড় রাজাকার। যারা দেশকে অন্যের কাছে বন্ধক দিয়ে যারা ক্ষমতা চায়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে কিন্তু আওয়ামী লীগ দেশটাকে বন্ধক দিয়েছে। এবং আমাদের এখানে 18 সালের ইলেকশনে কি হয়েছে, এখানে এরশাদকে কি বলা হয়েছে, যদি আপনি ইলেকশনে না যান
তাহলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এটা সেখান সুজাতা এসে বলে গেছে। সুতরাং আজকে যে ইন্ডিয়া বিরোধী এই সেন্টিমেন্টটা এখানে কেন তৈরি হলো? ইন্ডিয়া তো আমাদের নেইবার কান্ট্রি, প্রতিবেশী কোনোদিন পরিবর্তন করা যায় না। আমরা এখনও চাই ইন্ডিয়ার সাথে সমমর্যাদার ভিত্তিতে রাজনীতি, কিন্তু তার মানে হচ্ছে ইন্ডিয়া এখানে আওয়ামী লীগের উপরে ভর করে এখানে যে শোষণ এবং লুণ্ঠনের রাজনীতিটা করেছে, এটা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নাম্বার 2 হচ্ছে আমাদের গাজী ভাই যেটা বলেছেন, রাজাকার আপনি বলবেন, রাজাকার কার দলে বেশি সে তালিকা প্রকাশ হোক। আপনি সেই সময়, আমি শুধু একটা কথা বলবো, 33,000 রাজাকারের তালিকা হয়েছিল, অর্থাৎ দালাল আইনে বিচারের উদ্যোগ নিয়েছিল শেখ মুজিবুর রহমান। সেই দালাল আইনের তালিকার মধ্যে তো জামাতের নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নামে বাংলাদেশের কোনো জায়গায় একটা জিডিও হয়নি। তার মানে আপনি পলিটিক্যালি জামাত তৎকালীন সময়ে 5টা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জামাত ইসলামী শুধুমাত্র রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার কারণে, এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করার কারণে আপনি সে ট্রেগের রাজনীতি করবেন, আপনি তাকে খুন করে ফেলবেন, আপনি তাকে দমন করবেন, আপনি তাকে পাকিস্তানে প্রতিদিন পাঠাই দেবেন। আমরা তো একজনও পাকিস্তানে যাইনি, কিন্তু তারা তো সবার আগে ইন্ডিয়া, ভারতে গিয়ে সকল আওয়ামী লীগ গিয়ে পালিয়েছে এবং সেখানে এখন তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। তাহলে দেশদ্রোহী, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। তাহলে আজকে আপনি বলেন, যারা আজকের আমাদের সীমান্তে ফেলানিকে হত্যা করার পরে এখানে লাশকে টাঙ্গিয়ে রাখে, এখানে 650 মানুষকে যারা হত্যা করে, যারা আমাদের দেশের টাকা নিয়ে যায়, তারা কি এই দেশের শত্রু? তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত? না আমরা শুধুমাত্র গাড়ি ভাঙচুরের অভিযোগে রাজনীতি করে তার জন্য হওয়া উচিত? সুতরাং এটা সম্পূর্ণ ছিল আওয়ামী লীগের একটা ব্লেম গেম। সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষ, আমরা কতটুকু পপুলার, ইসলামী আন্দোলন কতটুকু, জামাত ইসলামী কতটুকু, আপনি ভোট দিয়ে দেখেন। আমরা তো এটা জোরের রাজনীতি না ভাই, বরং ভোট হবে তখন এদেশের মানুষ সেটি। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের সেই জায়গাটা তো, আপনাকে একটা জিনিস আমি একটু কারেকশন করব, যে ইসলামী দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এই জায়গায় আমি আরেকটু ঘুরিয়ে বলবো যে ভালো মানুষকে মানুষ ক্ষমতায় দেখতে চায়, অর্থাৎ যারা মোরালিটিকে লালন করে, যারা ইথিক্সকে লালন করে, সেই কিছু মানুষ আওয়ামী লীগেও থাকতে পারে। এই জন্য আমি অনেক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা বলছে শেখ হাসিনা পালায় না, তিনি সবার আগে পলায়নতন্ত্র উদ্যোগ নিয়েছেন, মাফিয়াতন্ত্র করেছেন, জুলুমতন্ত্র করেছেন। সুতরাং এই দলে অন্তত কোনো বীর পুরুষ থাকা উচিত না। তাদের অবশ্যই রাজনৈতিক, তারা এই দেশের নাগরিক, সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে। সুতরাং তাদেরকে এখন চিন্তা করতে হবে তারা কোথায় যাবে। এই জায়গার সাথে আমি একটা দিয়ে শুধু শেষ করব। সুতরাং তারা বিগত দিনে এখানে যেই আমাদের গণতন্ত্র হরণ, এবং জামাত ইসলামের ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে যে জামাত ইসলামী এখানে তাদের সংসদে ভূমিকা, আন্দোলনে ভূমিকা, এবং আজকের 24 নিয়ে আমরা কোনো কথা বলি না, কিন্তু সবাই বলে এখানে আমাদের কি অবদান ছিল, ছাত্র শিবির কী করেছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সুতরাং এই জায়গায় আমরা শুধু একটা বলবো যে আমরা যদি মানুষের জন্য করে থাকি, মানবিকতা যদি থাকে, আমাদের যদি রাজপথে ভূমিকা থাকে, আমাদের মানুষের এখানের যে প্রবলেমগুলো আছে, এখানে বেকারত্ব, এখানের যে আজকের এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা কেন বেরিয়ে আসছে, এখানে কি আপনি বলে করেন ছাত্ররা কি এমপি মন্ত্রী হওয়ার জন্য রাস্তায় আবু সাইদ মুগ্ধরা এসেছিল? না, তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং সেটাকে মিনিমাইজ করে একটা ভালো জায়গায়, ইনসাফের জায়গায়, সাম্যের জায়গায় যাওয়ার মতো প্ল্যান জামাত ইসলামীর, ইসলামী দলগুলোর আছে বলেই, অথবা যাদের থাকবে জনগণ তাদের দিকে যাবে। আমরা গাজী আতাউর রহমান, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, কারণ এই বিরতিটি নিতে হচ্ছে। ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও আপনার কাছে আসবো আগামী রাজনীতি নিয়ে, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামীর যে রাজনীতি। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। থাকুন আমাদের সঙ্গেই, ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম রাজনীতি নিয়ে। গাজী আতাউর রহমান, জামাত ইসলামের যে ভূমিকা সেটি নিয়ে একটি যৌক্তিক পর্যটনা তুলে ধরলেন রেজাউল করিম। আগামীর রাজনীতিতে আপনারা যেটি বলছেন যে এই মুহূর্তে মানুষ অন্য দলগুলোকে দেখেছে ক্ষমতায়, ইসলামী দলগুলোর বিষয়ে আপনারা ভেতরে ভেতরে হয়তো এক ধরনের ঐক্যমত তৈরি করেছেন, কিন্তু এরপরও বিএনপি তো ঘোষিতই একটি বড় দল, সেই জায়গা থেকে বিএনপির সাথে আপনাদের যে আজকের বৈঠক, এবং আমরা এই আন্দোলন পরবর্তী বিএনপি নেতাদের বিভিন্ন আলোচনা,
জামাতের আমিরের বিভিন্ন আলোচনা থেকে এক ধরনের রাজনৈতিক মতপার্থক্য আমরা দেখছি। রাজনৈতিক মতপার্থক্য বলতে ভোটের রাজনীতিতে এই মতপার্থক্য থাকতেই পারে। আপনারা যে বৈঠকটি করলেন, এই বৈঠকের আসলে শেষ পর্যন্ত ভবিষ্যৎ কি, ফলাফল কি? আমাদের যেই জুলাই অভ্যুত্থান, 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশাটা জেগেছে এবং মানুষ রাষ্ট্র সংস্কারের জন্যে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের ছাত্ররা দেশ মেরামতের জন্য যে স্লোগান দিয়েছে, আসলে আমরা এখন মনে করছি যে আগে বিগত দিনে যে রাজনীতি, এটা টোটালি পরিবর্তন হওয়া দরকার। আমরা সকলেই গঠনমূলক রাজনীতি করব এমন একটা প্রত্যয় সবারই নেওয়া উচিত এবং এখানে বিগত দিনের ট্রেডিশন থেকে বের হয়ে আসা উচিত। একটা দল আর একটা দলের সাথে খোলামেলা আলোচনা করবে, বসবে, এটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এখানে বিএনপি বড় দল, আপনি যেটা বলছেন ঠিক আছে, বিএনপি বড় দল হিসাবে তারা সকল রাজনৈতিক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে, সবার সাথে বসবে, কথা বলবে। আগামী দিন তাদের ক্ষমতায় যাওয়ার পসিবিলিটি বেশি বড় দল হিসাবে। অতএব আগামী দিন কে কীভাবে দেশ দেখতে চায় এটা তাদের রিয়ালাইজ করা উচিত এবং তাদেরও সংশোধন হওয়া উচিত। আজকে যে অবস্থা তৈরি হয়েছে দেশে, দেখেন শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু সারা দেশে সব জায়গায় আসলে তেমন কোনো পরিবর্তন কিন্তু এখন আমরা চোখে আমাদের পড়ছে না। সব জায়গায় যেটা হচ্ছে, যেটা বললেন যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজ চলে গেছে কিন্তু চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে। দুর্নীতি সব জায়গায় হচ্ছে, টপ টু বটম সব দফতরে দুর্নীতি হচ্ছে। থানাগুলো আগে পুলিশের যে চরিত্র ছিল কোনো পরিবর্তন হয় না, এখন পোশাক পরিবর্তনের কথা আমরা শুনছি, কিন্তু পুলিশের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। বরং আগে যেমন তারা একটা দলের নির্দেশে বা হুকুমে তারা কাজ করতো, এখনও দেখা যায় যাদের যেখানে প্রভাব আছে সেই প্রভাবশালীদের হুকুমে তারা কাজ করে। মানে জনগণ আসলে কোনো জায়গা থেকেই মানে সেভাবে সাপোর্ট পাচ্ছে না, তাই না? তো এই যে একটা অবস্থা, এর পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য আমরা যেটা মনে করি, সকল রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্যমত গড়া, মিনিমাম একটা জায়গায় আমাদের একটা ঐক্যমত গড়া দরকার। সেটা হলো যে ফেসিবাদী যে ব্যবস্থা, শুধু ফেসিবাদ চলে গেছে হবে না, ফেসিবাদী যে ব্যবস্থাগুলো আছে, ব্যবস্থা যাতে সামনে না আসে, নতুন রাজনীতি আসতে হবে, জনগণের কল্যাণে সবাইকে রাজনীতি করতে হবে। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই চাঁদাবাজিটা কেন হয়? চাঁদাবাজি হলো যে ওই সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের মোরালি আসলে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাদের কাজটা কি? একটা দেখেন রাজনৈতিক দল আমাদের ট্রেডিশন হয়ে গেছে মিটিং, মিছিল, সমাবেশ, সেটা টাকা দিয়ে লোক জড়ো করা। ইসলামী দলগুলো দেখবেন এগুলো করে না। এখন যে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে জড়ো করে টাকা দিয়ে সমাবেশ করে, মিছিল করে, এই টাকাটা পাবে কোথায়? তারা তখন মানুষের কাছ থেকে সে সময় টাকা নেয়, তাদের কর্মীরা, তাদের নেতারা দুর্নীতি করে। তো এখন এই রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য আমরা বলেছিলাম নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চেয়েছিলাম। আর সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি হইলে আর এই জোটের রাজনীতি প্রয়োজন পড়বে না, সবাই সৌহার্দ্যপূর্ণভাবে রাজনীতি করবে, যার জনসমর্থন অনুযায়ী সে পার্লামেন্টে সে আসন পাবে। এই জন্য আমরা বলছি গুণগত পরিবর্তন রাজনীতি হতে হলে এই নির্বাচনী ব্যবস্থাটাই পরিবর্তন আনতে হবে। রেজাউল করিম, আমি একই প্রশ্ন করি আপনাকে যে বিএনপি তাদের সাংগঠনিকভাবে যথেষ্ট বিস্তৃত বাংলাদেশে, সেই জায়গাতে আর এছাড়া বাংলাদেশের জনমতের যে প্রতিফলন, ইসলামী দল হিসাবে আপনারা বলছেন যে এক ধরনের ঐক্যমতে পৌঁছেছেন, সেই জায়গায় আগামী রাজনীতিটা কীরকম হতে পারে? ধন্যবাদ। আমি প্রথমে গুরুত্ব দিতে চাই যে আসলে রাজনীতি হচ্ছে সমাজের শোষণ থেকে মানুষকে মুক্তি দেওয়ার একটা পথ। এই জায়গাটাকে সবাইকে ওন করতে হবে। আমরা এই জন্যই বলবো যে দেশ আমাদের সবার, এটাকে আগে ওন করতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হবে। আমাদের দুটি জিনিস আমি বলবো, একটি হচ্ছে জাতীয় ঐক্য, আরটি হচ্ছে ভোটের ঐক্য। আমাদের ভোটের ঐক্য যেন জাতীয় ঐক্যকে বিনষ্ট না করে। আমরা আজকে এক দলের সাথে মিশলাম, আরেক দল অস্থিরতায় ভুগবে, এটা হওয়ার দরকার নেই। বরং আমি যদি মানুষকে আকৃষ্ট করতে নীতিনৈতিকতা, আদর্শ যদি থাকে, তাহলে মানুষ আমাদের দিকে আসবে। এই জন্য আমরা মনে করি যে আজকের ছাত্রদের যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটাকে আজকে অনেক আহত করছে। আমি পার্সোনালি বলবো যে এটা করা উচিত না।
আমাদের এই প্রজন্ম কিন্তু যেই ত্যাগ স্বীকার করেছে, এর সিক্রেট ইমাজিন। সুতরাং এটাকে ধারণ করে আমরা জনগণের কল্যাণে সবাই রাজনীতি করব, আমাদের নৈতিকতা, সহমর্মিতা, ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যাব। আমি এক্ষেত্রে 3টে জিনিসের কথা বলে শেষ করব। একটি হচ্ছে আমাদের সবার আগে সংস্কার লাগবে, পুলিশের সংস্কার, বিচারের সংস্কার, যেগুলো আজকে আলোচনা হচ্ছে, এগুলো আবার যা দেয়া হচ্ছে এগুলোই হবে না, এগুলো আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। আর এরপরে হচ্ছে আমাদের পেশিবাদী যারা আজকে খুন খারাপি করছে, এটিকে আড়াল করার জন্য নির্বাচনের ডামাডোল যেন আমরা না বাজাই, বরং আমাদের এদের বিচার করতে হবে এবং সাথে সাথে আমাদের নির্বাচনী কার্যক্রমের নির্বাচনে একমাত্র সব কিছু থেকে সমাধান করতে পারে, এটা আমরা মনে করি। নচেত আরেকটি ফেসিবাদের জন্ম হবে এবং ফেসিবাদ আমাদের এই উভয়ের বিভেদের মাঝখানে ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা তৈরি করেছে এর মাঝে দিয়ে আসতে চায়। সুতরাং আমরা যেন বিভেদের রাজনীতি না করি, বরং আমরা আদর্শের ভিত্তিতে, আমাদের নীতিনৈতিকতার ভিত্তিতে আমরা মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সহমর্মিতার ভিত্তিতে, উন্নত আমাদের নৈতিকতার ভিত্তিতে একটি লালিত স্বপ্নকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আবারও অনুরোধ করব যে আমাদের দলের ভোটের রাজনীতি আর জাতীয় ঐক্য এই দুটো যেন একাকার আমরা না করে ফেলি, বরং আমাদের ন্যাশনাল কতগুলো ডিবেট হয়ে আমাদের ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত, ফ্যাসিবাদ মুক্ত। আর আদর্শের রাজনীতির ভিত্তিতে সবাই তার দলের দিকে, জোটের দিকে সবাইকে ডাকবে। এটিকে সহমর্মিতা, সহনশীলতার ভিত্তিতে এগিয়ে নিলে আমার মনে হয় জুলাই স্পিরিটকে লালন করে শহীদের আত্মা শান্তি পাবে, দেশ আসলে সত্যিকার কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারের আলোচনা শুনছিলেন। জুলাই বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি এবং সেখান থেকে বাংলাদেশের আগামী রাজনীতি কেমন হওয়া উচিত সেই বিষয়ে দুইজন রাজনীতিবিদ কথা বললেন। জাতীয় ঐক্য যে ভোটের ঐক্যর চেয়ে বড়, এই বিষয়ে মানুষের কোনো সন্দেহ নেই এবং নিঃসন্দেহে জাতীয় ঐক্য এবং রাষ্ট্রসভার উপরে সেখানে কারোর ব্যক্তিমত বা দলীয় মতকে সামনে এনে আরেকটি মতকে দমিয়ে দেয়া সেটি কখনোই কার্যকর হয়নি এবং এরই প্রতিফলন আমরা 15 বছরে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা এবং তার পরবর্তীতে রাজনৈতিক যে পরিস্থিতি সেটিকেই প্রমাণ করে। আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ার। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বৈশাখী টিভি দেখতে থাকুন।